এক মাস পর দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু শনাক্ত। রাজশাহীতে ২৪ ঘন্টায় ১১ জনের প্রাণহানি। উপহারের নামমাত্র টিকায় কাটবে না সংকট, ক্রয় বা উৎপাদনেই সমাধান। ২ মাস পর কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। যাত্রীচাপ কম থাকলেও টিকিট না পাওয়ার অভিযোগ। অর্থ পাচারে এমপি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীদের নাম এলেও তথ্য জানে না সরকার। গ্রহণযোগ্য নয় বলছেন বিশ্লেষকরা, দরকার রাজনৈতিক সদিচ্ছার। এবং আগুনের ক্ষতি ঠেকাতে দেশের মেগা প্রকল্পগুলোতে স্থাপিত হচ্ছে ফায়ার স্টেশন, থাকবে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। আগামী বছরই শেষ হবে কাজ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে লাগামহীনভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সাতক্ষীরায় শনাক্তের হার ৫৫%, মোংলায় ৪৯ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহেই এই সংক্রমণ মিলেছে। রাজশাহী বিভাগে ২৪ ঘন্টায় মারা গেছেন ১১ জন। এদিকে সারা দেশে এক মাসের মধ্যে সর্বোচ্চ ৪৪ জন মারা গেছেন। বেড়েছে শনাক্তের হারও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৫৭ জন। এর মধ্যে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় এই হাসপাতালে ৮ জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। এখন তো মনে করেন তার চেয়ে ৩ থেকে ৪ গুণ রোগী বেশি, তো এই জন্য মৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি এখানে সর্বাত্মক দিয়ে আর যাতে মৃত্যুর হারটা কমানো যায়। সাতক্ষীরায় করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিনে উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। শনাক্তের হার ৫৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৫%। লকডাউন চললেও মানুষ ঘরে থাকছে না। আমাদের ভ্যান চালাতে যাচ্ছে না, কিন্তু আমরা কি খাবো কি? মানুষ গাড়ি ধরলে বলে যে ওষুধ কিনতে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি, মানে অজুহাতের শেষ নাই। নাটোরে সংক্রমণ ঠেকাতে বুধবার থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর ও সিংড়া পৌরসভায় কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। যশোরে করোনা শনাক্তের হার ৪৭%। শনাক্তের হার কমাতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৭ জন করোনা রোগী। আমরা সংক্ষিপ্ত কেননা হাসপাতালে চিকিৎসা খুবই অবস্থাবান, হাসপাতালে অনেক ভিড়। যে আমাদের করোনার সংক্রমণের হার দিন দিন বেড়ে যাচ্ছে, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন উদ্বিগ্ন। ঠাকুরগাঁওয়ে পৌর মেয়র সহ করোনায় নতুন করে ২২ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেলায় করোনায় আক্রান্তের হার ২৫% বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সীমান্তবর্তী যে ইউনিয়নগুলো আমাদের আছে, সেখানে যাতে টহল জোরদার করা হয়, এ ব্যাপারে তারা বিশেষ নজরদারিতে রাখবেন। এছাড়া নওগাঁ, চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আহসানুল করিম, সময় সংবাদ। উপহারের নামমাত্র টিকা নিয়ে চলছে দেশের ভ্যাকসিনেশন কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন, টিকা ক্রয় কিংবা উৎপাদন করা না গেলে করোনা মোকাবিলা কঠিন হবে। তারা বলছেন, দ্রুত টিকা নিয়ে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে তা বাস্তবায়ন দরকার। রাশেদ লিমনের রিপোর্ট। সেরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার মজুদ বলতে গেলে শেষ। হাতে আছে সিনোফার্মের 4.5 লাখ ডোজ আর ফাইজারের 1 লাখ। আর চীন থেকে সপ্তাহখানেকের মধ্যেই আসছে আরও 6 লাখ ডোজ। যদিও উপহারের এমন ছোটখাটো চালান আমলে নিতে নারাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন, দেশে বিশাল জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার একমাত্র সমাধান ক্রয় নয়, স্বল্প মেয়াদী এই পরিকল্পনার পাশাপাশি দেশেই রিফিল ও নিজস্ব উদ্ভাবনের তাগিদ তাদের। ইমিডিয়েটলি এই লড়াইটি জেতার জন্য দরকার ভ্যাকসিন ক্রয় করা। এরপর দরকার ভ্যাকসিনের যেটা কো প্রোডাকশন বলছে, যে তাদের কারোর সঙ্গে সহযোগী হয়ে উৎপাদন করা। এটা হচ্ছে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা। আর দীর্ঘমেয়াদী হচ্ছে উদ্ভাবন করা। অতএব ক্রয়, উৎপাদন, উদ্ভাবন, তিনটিতে ধারাবাহিকভাবে একসাথে কাজ শুরু না করলে পরে আমরা এটা থেকে আসলে মুক্ত হতে পারব। পাশাপাশি কেবল টিকা নিয়েই শক্তিশালী কমিটি গঠনের পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে টিকা প্রাপ্তি ও সম্ভাব্যতা যাচাই আরও গতিশীল হবে। টিকা নিয়ে আসলে আমরা কি করতে যাচ্ছি তার জন্য একটা আমাদের জাতীয় কর্ম পরিকল্পনা করা দরকার। ১২-১৩ কোটি লোকের জন্য টিকা সংগ্রহ করার জন্য একটা বিশাল কর্মযজ্ঞ। তার জন্য একটা বড় অর্থ লাগবে এবং সেই অর্থটা অনেকটা একেবারে রেডি থাকার মতো হতে হবে। ভারত থেকে টিকা রপ্তানি বন্ধের ফলে প্রথম ডোজ নেওয়া প্রায় 14.5 লাখ মানুষের দ্বিতীয় ডোজ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে আবারও আশার আলো দেখছে বাংলাদেশ। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছেন 20 লাখ টিকা দেওয়ার ব্যাপারে আশ্বাস মিলেছে মার্কিনদের তরফ থেকে। এতে করে দেশের 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষার পালা শেষ হবে বলে প্রত্যাশা করছেন পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকান সরকার আমাদের জানিয়েছেন যে তারা আমাদের টিকা দিবেন, কিন্তু কি পরিমাণ দিবেন সেটা তারা এখনো ডিসাইড করতে পারেন নাই। তো সেটা ন্যাচারালি আমাদের একটা পুশ থাকবে যে আমাদের যাতে আরো বেশি দেন এবং আগে আগে দেন। আমাদের 15 লাখ মিনিমাম লাগে আর কি, বাট আমরা চেয়েছি 20 লাখের মতো এবং দেখি কত দেয়। কোভিড পরিস্থিতিতে 2 মাস পর অনলাইনের পাশাপাশি কাউন্টারও চলছে ট্রেনের টিকিট বিক্রি। রেলওয়ের প্রজ্ঞাপনে মঙ্গলবার থেকে এটি কার্যকরের কথা থাকলেও শুক্রবার থেকেই কাউন্টারগুলো থেকে শুরু হয় 8 জুনের টিকিট বিক্রি। তবে কাউন্টারের টিকিট প্রত্যাশীদের চাপ কম থাকার পরও উপেক্ষিত স্বাস্থ্যবিধি আর তার দায় একে অন্যের কাঁধে চাপাচ্ছেন কর্তৃপক্ষ এবং টিকিট প্রত্যাশীরা। কোভিড বাস্তবতায় গত 24শে মে অর্ধেক আসন ফাঁকা রেখে শুরু হয় ট্রেনে যাত্রী পরিবহন। বাকি অর্ধেক আসনের সবকটি টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হলেও 1 জুন বাংলাদেশ রেলওয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় 25% অনলাইনে আর 25% বিক্রি হবে কাউন্টারে, যা কার্যকর হবে 8 জুন মঙ্গলবার থেকে। যদিও কাউন্টারগুলো 4 জুন থেকেই শুরু করে দেয় 8 জুনের টিকিট বিক্রি। তবে মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেল স্টেশন কাউন্টারে দেখা যায়নি তেমন একটা ভিড়, যদিও অনেককেই ফিরতে হয়েছে টিকিট না পেয়ে। অনলাইনে টিকিট কাটতে না পারে পরে আমি কাউন্টার আসছি টিকিট কাটার জন্য, আমি কাউন্টার থেকে টিকিট পাইলাম। গতকালকে রাত্রে আসছি বললে নাই, আজকেও আসলাম সে বলতেছে নাই। আমি ময়মনসিংহ যাবো, টিকিটের জন্য গেছি, বলছে 12 তারিখের আগে কোনো টিকিট নাই। আমি 2 দিন ছিলাম, 2 দিনে ফাঁকা নাই, তারপরে জিজ্ঞেস করিনি। কালকেও বলছে যে আগামী 5 দিনের টিকিট নাই, আজকে আসছে, আজকেও বলছে 5 দিনের টিকিট নাই। টিকিট প্রত্যাশীদের চাপ কম থাকার পরও উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। দেখা যায়নি কর্তৃপক্ষের তৎপরতাও। আমরা তো স্বাস্থ্যবিধি আনে যে মাস্ক তো ব্যবহার করতেই আছি, ছাড়া আর কেমনে কি করবো। এখন তো এরকম এখানে কোনো পরিবেশ ওইখানে ক্রিয়েট করে নাই, যার জন্য আমরা মানতে পারতেছি না ভাইয়া। প্রশাসন থেকে আনসার থাকে তার তো সরাই দিবে, তার তো সরে না, কিন্তু মানুষ মানতে চায় না। যে একটু ফাঁকা থাকলে আরেকজন ওই ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে। সারাক্ষণ আরএনবি বলতেছি যে কাছে যায় না, একজন আরেকজনের ঘাড়ে চলে যায়। এদিকে বুধবার থেকে চালু হচ্ছে আরও 9 জোড়া আন্তনগর আর 10 জোড়া মেল ও কমিউটার ট্রেন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অর্থ পাচারে যখন জনপ্রতিনিধি আর সরকারি কর্মকর্তা ছাড়াও ব্যবসায়ীদের নাম আসছে, তখন পাচারকারীদের তথ্য নেই সরকারের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলছেন বিশ্লেষকরা। সংস্থাগুলোর তথ্য বলছে সরকারের 0 টলারেন্সের পরও অর্থ পাচার কমছে না। আর বিশ্লেষকরা বলছেন শুধু প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সমন্বয় বাড়ালেই চলবে না, এই জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছারও। আপনারা কোনো চিন্তা করবেন না সেটার জন্য। বিপুল পরিমাণ আয়ের উৎস অদৃশ্য রেখেই 2018 সালে নির্বাচন কমিশনের কাছে আয় ও সম্পদের তথ্য দিয়েছিলেন শহীদ ইসলাম পাপুল। সংসদ সদস্য থাকা অবস্থায় মানব পাচার, ভিসা জালিয়াতি ও প্রায় 53 মিলিয়ন কুয়েতি দিনার পাচারের অভিযোগে 2020 সালে কুয়েতের আদালত কারাদণ্ড দেয় তাকে। অন্যদিকে অবৈধ সম্পদের অভিযোগে দেশে সিআইডি ও দুদকের তদন্তে ফেসেছেন তার স্ত্রী ও সন্তান। আরেক সংসদ সদস্য শফিকুল ইসলামের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতির নামে $14.5 লাখ মূল্যের বাড়ির খোঁজ মেলে কানাডায়। এর সূত্র ধরে কথিত বেগমপাড়ায় রাজনীতিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের তথ্য বেরিয়ে আসে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন প্রতি বছর অর্থ পাচার নিয়ে তোলপাড়ের পরও অর্থ পাচারকারীদের তথ্য নেই, এমন বক্তব্য সরকারের 0 টলারেন্স নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। এই কথা যদি বলা হয় তাহলে ওই সংস্থাগুলোর কাছে অন্যরকম একটা মেসেজ চলে যায় যে তাহলে বোধহয় এই নিয়ে কাজ করা হোক, এরকমটা হয়তো চাওয়া হচ্ছে না। এছাড়া বিদেশে অর্থ পাচার রোধে রাজনৈতিক অঙ্গীকারও প্রয়োজন বলছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পানামা পেপারসে কিন্তু যাদের নাম এসছে সবই অথেন্টিক, কিন্তু সুতরাং এগুলো তো আনডিসক্লোজড না। এগুলো ইনফরমেশন তো আমাদের দূতাবাস থেকেই পাওয়া যায়, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। বিদেশে অর্থ পাচারের ব্যাপারে কিন্তু মূল হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আন্তঃ মন্ত্রণালয়ের যে যোগাযোগ লেজু এই ব্যাপারে বুঝলেন আরো বেশি কি বলে সফল করা প্রয়োজন আছে। এছাড়া দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানো দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। তরুণরা আন্দোলনের কথা বললেও তারা আন্দোলনে মাঠে থাকেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পদের জন্য দৌড় ঝাঁপ থাকলেও কমিটি দেওয়ার পর নেতাকর্মীদের অনেককেই পাওয়া যায় না।
তরুণেরা, যুবকেরা যারা সবসময় আন্দোলনের কথা বলেন, তারা কোন দিন নিজেরা একটা আন্দোলন শুরু করেছেন? আমি দেখিনি। আপনারা দেখে থাকতে পারেন, আমি দেখিনি। শুরু করতে হলে আগে ওই তরুণদেরকেই, ওই যুবকদেরকেই আগে নামতে হবে। এটাই হচ্ছে বিজ্ঞান, এটাই কেমিস্ট্রি। জেগে উঠতে হবে, জাগাতে হবে মানুষকে। এটা আজকের কথা, আমার কথা না, আপনার নজরুল ইসলামের কথা, রবি ঠাকুরের কথা। পদবীর জন্য দৌড়াবেন না, কমিটি হয়ে গেল হারাই যাবেন না। ইনশাল্লাহ বলছি আমরা, কিন্তু হারাই যেন না যাই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের ভালো উদ্যোগের প্রশংসা না করে বিএনপি অকারণে সমালোচনা করছে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি আরো বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে দেশে কোনো সংকট সৃষ্টি হবে না। সময় মতো ভ্যাকসিন অন্যান্য দেশ থেকে আমরা সংগ্রহ করতে পারবো। সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি আশা করি ভ্যাকসিন নিয়ে যে সংকটের কথা আজকে বিরোধী দল বলে থাকে, সে ধরনের সংকট বাংলাদেশে আমরা ইনশাল্লাহ এখানে সৃষ্টি হবে না। ভালো কিছু তাদের চোখে পড়ে না। তারা ফিলিস্তিনে ওষুধ পাঠিয়েছে জনগণের পাশে। তারা সুরক্ষা সামগ্রী নিয়ে কখনো আজকের এরকম একটা আয়োজন তারা করেছে বলে আমাদের জানা নেই। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি ঠেকাতে দেশে চলমান মেগা প্রকল্পগুলোতে স্থাপন করা হচ্ছে 11টি ফায়ার স্টেশন। এর মধ্যে শুধুমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্রেই হবে 2টি এবং চট্টগ্রামের কর্ণফুলী টানেলে হবে 1টি। এসব স্টেশনে থাকবে 68 মিটার দীর্ঘ লোডারের পাশাপাশি অত্যাধুনিক সব যন্ত্রপাতি। এগুলো স্থাপনের কাজ শেষ হবে আগামী বছরের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বর্তমানে লাখো কোটি টাকার অর্ধশত মেগা প্রকল্পের কাজ চলছে দেশের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু এবং কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যোগাযোগের জন্য টানেল, সে সাথে চলছে মেট্রো রেল সহ বেশ কিছু বড় বড় স্থাপনা নির্মাণের কাজ। গুরুত্ব বিবেচনা করে এখানে কোনো ধরনের স্যাবোটেজ যেন ঘটতে না পারে, ঘটলেও যেন সেটাকে নিবারণ করা যায়, সেজন্য অত্যাধুনিক যে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এগুলি গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই অবস্থায় দেশের মেগা প্রকল্পকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে অগ্নি নিরাপত্তা বলয়। বিশেষ করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এলাকায় 2টি, সাভার এবং গাজীপুর গার্মেন্টস শিল্প এলাকায় আরও 2টি বিশেষায়িত ফায়ার স্টেশন ও রেস্কিউ সেন্টার হবে। সে সাথে চট্টগ্রামের কর্ণফুলী টানেল কেন্দ্রিক 1টি এবং খুলশী এলাকায় ভারী শিল্প ভিত্তিক আরও একটি স্থাপনা করতে যাচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বিভিন্ন ধরনের স্পেশাল ইকুইপমেন্ট আছে, ফায়ার টেন্ডার আছে, তারপরে আপনার ফায়ার সাপ্রেশনের জন্য যে আধুনিক যন্ত্রপাতি সেগুলো আছে, তারপরে অন্যান্য ছোটোখাটো যে সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলো আছে, বেশি করে পাম্প আছে। এই প্রকল্পের আওতায় নগরীর 2টি সহ বৃহত্তর চট্টগ্রামের 5টি নতুন স্টেশন হবে। এর মধ্যে রয়েছে কুমিল্লা, কক্সবাজার এবং বান্দরবান। কাছাকাছি যে কোনোখানে দুর্ঘটনা ঘটলে বা কোনো লোক আটকা পড়লে আমরা দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করতে পারবো। বর্তমানে দেশের 64 জেলায় মোট 456টি ফায়ার স্টেশন রয়েছে। গত বছরই দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছিল এ ধরনের 11টি ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার নির্মাণের কাজ, কিন্তু করোনা সংক্রমণের কারণে কাজে কিছুটা ধীরগতি ছিল। তবে সব জটিলতা কাটিয়ে আগামী বছরেই দৃশ্যমান হতে যাচ্ছে এই 11টি ফায়ার সার্ভিস এবং রেস্কিউ সেন্টার। চট্টগ্রামের নির্মাণাধীন কর্ণফুলী ফায়ার স্টেশন এবং রেস্কিউ সেন্টার থেকে কমল দে, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। 1 মাস পর দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত। রাজশাহীতে 24 ঘন্টায় 11 জনের প্রাণহানি। উপহারের নামমাত্র টিকায় কাটবে না সংকট, ক্রয় বা উৎপাদনেই সমাধান। 2 মাস পর কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। যাত্রী চাপ কম থাকলেও টিকিট না পাওয়ার অভিযোগ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।